আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একজন মিলিটারি অ্যানালিস্ট হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে কতজন মারা গিয়েছেন, সেই সংখ্যাটা নিয়ে যে ডিবেট তৈরি হয়েছে সেটার ব্যাপারে দুটো কথা বলবো বলে। শুরুতেই লেটস গেট আওয়ার ফ্যাক্টস স্ট্রেট। 1971 সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তার একেবারেই শুরুতে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেন পাকিস্তান সেনাবাহিনীর কাছে এবং তার নিরাপত্তার নিশ্চিত করার জন্য পাকিস্তান সেনাবাহিনী তাকে তদানীন্তন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে তদানীন্তন পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করেন। এরপর আমাদের যুদ্ধ হলো এবং এই যুদ্ধে মুক্তিযোদ্ধারা সংগঠিত হলো এবং আমাদের দেশটাকে স্বাধীন করলো। এবং দেশটা যখন স্বাধীন হয় তখন 16 ডিসেম্বরের পর শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে মুক্ত হন এবং বাংলাদেশে আসতে থাকেন, আসার পথে একজন ইংরেজ সাংবাদিক তার একটি সাক্ষাৎকার গ্রহণ করেন এবং এই ইংরেজ সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দেওয়ার এক পর্যায়ে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই স্বাধীনতা যুদ্ধে মোট কতজন শহীদ হয়েছে, তখন তিনি শুরুতে ইংরেজিতে বলেছিলেন 3 লাখ। এখন সেই ইংরেজ সাংবাদিক লাখের হিসাব না বুঝে জিজ্ঞেস করলেন, ইজ ইট 3 মিলিয়ন? তখন আবার শেখ মুজিবুর রহমান মিলিয়নের হিসাব না বুঝে বললেন, ইয়েস ইয়েস। তো এই যে একটা স্লিপ অফ টাং, এর কারণে তখন আন্তর্জাতিক বিশ্বে শেখ মুজিবুর রহমানের বরাত দিয়ে এই মৃতের সংখ্যা 30 লক্ষ প্রচার পেয়েছিল। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান নিজেও এই ভুলটি বুঝতে পেরেছিলেন এবং কথিত আছে যে তাকে যখন এই মিলিয়নের হিসাবটি বুঝিয়ে বলা হয় তখন তিনি বলেছিলেন যে না, একবার যখন বলে ফেলছি 30 লাখ, 30 লাখই থাকুক। এই অংশটুকুর কোনো রেফারেন্স আমার, মানে স্পেসিফিক রেফারেন্স আমার কাছে নাই, বাট এটা আমি গুরুজনদের কাছ থেকে শুনেছি। এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের এই 30 লক্ষ সংখ্যাটি নিয়ে বিভিন্ন সময়ের যে শুমারি করার চেষ্টা করা হয়েছে এবং এই রেজাল্টগুলো যখন তার কাছে উপস্থাপন করা হয়েছে তখন তিনি যে ব্যবস্থা নিয়েছেন এবং তার আওয়ামী লীগ যে ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীতে তার কন্যা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেও যেরকম এই 30 লাখ সংখ্যাটিকে ভুল জেনেও প্রচার করেছে, তাতে মনে হয় যে এখানে একটা ইগোয়েস্টিক ব্যাপার ছিল। শেখ মুজিবুর রহমান আসলে তার এই ভুলটা আর সংশোধন করতে চান নাই। এখন এটা না চাওয়ার পেছনে তার ইগো কাজ করতে পারে, এটা না চাওয়ার পিছনে হয়তো একটা মনস্তত্ত্বও কাজ করতে পারে যে অনেক বড় স্বাধীনতা, অনেক বেশি, 30 লাখ একটা বড় সংখ্যা। সো এর কারণে হয়তো আমাদের স্বাধীনতা মহিমান্বিত হচ্ছে ভেবে তিনি এই ভুল সংশোধনের কোনো চেষ্টা করেনি। কিন্তু আমার মনে আছে সম্ভবত 2009 সালে আমি তখন ইউএন মিশনের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হঠাৎ করে একদিন কিউরিওসিটি বা কৌতূহলবশত আমি 30 লক্ষ সংখ্যাটিকে 265 দিন দিয়ে ভাগ দিলাম এবং ভাগ দেওয়ার পর আমি দেখলাম যে যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে 11,320 দশমিক সামথিং। তো তখন আমি প্রথম অবাক হলাম যে তখন 1971 সালে মানে একটা ফুল ডিভিশন আর 2টা অ্যাডহক ডিভিশন নিয়ে পাকিস্তান আর্মি যে ডিসপোজিশন, কম্পোজিশন এবং ডিপ্লয়মেন্টে বাংলাদেশে ছিল, সেক্ষেত্রে প্রতিদিন মানে তাদের পক্ষে 11,000-এর ওপর কিল এনশিওর করা সম্ভব না। যাই হোক, পরে আমি এটা নিয়ে আরও গবেষণা করা শুরু করি। তো গবেষণা করতে গিয়ে যে জিনিসগুলো পেয়েছি তাই মানে মিলিটারি অ্যানালিস্ট হিসেবে আপনাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমেই হচ্ছে যে এই যে ক্যাম্পেইনটা ছিল 1971 সালের যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, এটা টোটাল ডিউরেশন ছিল 265 দিন। আর যদি আপনি
26 মার্চ থেকে 16 ডিসেম্বর দুইটা ডেট কি ধরেন তাহলে 266 দিন, আমরা 265 দিনই ধরি। এবার আসি হচ্ছে যে সেই সময় মানে বাংলাদেশে বা তদানীন্তন পূর্ব পাকিস্তানে কি পরিমাণ পাকিস্তানি সেনা ডিপ্লয়েড ছিল। তো পাকিস্তান আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই তিনটা যদি আপনি অ্যাড করেন তাহলে টোটাল 40,000 প্লাস মাইনাস। তো এরা হচ্ছে রেগুলার ফোর্স, মানে আর্মি, নেভি, এয়ারফোর্স। এর ভিতরে 32 থেকে 34,000 ছিল হচ্ছে আর্মি, বাকিটা ছিল হচ্ছে নেভি এবং এয়ারফোর্সের সদস্যরা। আর এই 40,000-এর সাথে আপনি যদি অ্যাড করেন অ্যারাউন্ড 22,000-এর মতো প্লাস মাইনাস যারা হচ্ছে প্যারামিলিটারি, মানে তখনকার যে প্যারামিলিটারি ফোর্সেসগুলো ছিল সেগুলো, আর এর সাথে আপনি যদি আরও 50,000 রাজাকার এবং প্রায় 10,000-এর মতো আল বদর শামস এগুলো অ্যাড করেন তাহলে সব কটা মিলাই আপনি রেগুলার ফোর্স 40,000 প্লাস অন্যান্যগুলো অ্যাড করলে 1,15,000 থেকে 20 এই ছিল হচ্ছে টোটাল তাদের সশস্ত্র লোকজন যাদের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখন 30 লাখকে যদি আপনি 265 দিন দিয়ে ভাগ দেন তাহলে আসতেছে হচ্ছে 11,320.75। আপনি যদি এটাকে রাউন্ড আপ করেন তাহলে আসে হচ্ছে প্রতিদিন 11,321 জন করে মারা গিয়েছিল। এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে দুইটা ভুল ধারণা আছে। এক নম্বর ভুল ধারণা যেটা সেটা হচ্ছে যে 1971 সালে যারা মারা গিয়েছে আমরা অনেকে ধরে নেই যে তারা সবাই গুলির আঘাতে, পাকিস্তানি সৈন্য, রাজাকার, আলবদর এদের গুলির আঘাতে অথবা তাদের বম্বিংয়ের কারণে অথবা আর্টিলারি শেলিংয়ের কারণে গোলার আঘাতে মারা গিয়েছে। কিন্তু আপনি যদি ওই সময়কার টোটাল যে মৃত্যু, এই মৃত্যুর ডেথ অ্যানালাইসিস যদি করেন তাহলে আপনি দেখবেন মোটামুটি 3 ধরনের মৃত্যু পাবেন। আর আমাদের আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক যে মৃত্যুগুলো, যুদ্ধ, প্রথম যে মৃত্যুটা পাবেন সেটা হচ্ছে কিল্ড ইন অ্যাকশন। কিল্ড ইন অ্যাকশন কাদেরকে বলা হয়? কিল্ড ইন অ্যাকশন হচ্ছে একটা যুদ্ধে যারা সশস্ত্র অবস্থায় অস্ত্র হাতে শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং সেই যুদ্ধ চলাকালে অথবা সশস্ত্র সংগ্রামটা চলার কালে সেই অস্ত্রধারী যে যোদ্ধা আছে বা কম্ব্যাটেন্ট যাদেরকে বলা হয় তারা যখন শত্রুর গুলিতে নিহত হয় তখন সেটাকে বলা হয় কিল্ড ইন অ্যাকশন। তো এটা হচ্ছে এক ধরনের মৃত্যু আমরা দেখতে পাই এই সময়। আরেক ধরনের মৃত্যু আছে সেটা হচ্ছে যে পাকিস্তান সেনারা যখন রাজাকার, আলবদর তাদের দেয়া তথ্য মতো গ্রামে গ্রামে মুক্তি খুঁজতে আসতো তখন তাদের আক্রমণে এবং অত্যাচারে যারা মারা যায় এদেরকে বলা যায় যে কোল্যাটারাল সিভিলিয়ান ড্যামেজ। আর এর বাইরে আরেকটা বড় মৃত্যু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে যুক্ত আছে, সেটা হচ্ছে প্রায় 1 কোটি লোক 1971 সালে এই যুদ্ধের ডামাডোলে সীমান্ত ক্রস করে ভারতের বিভিন্ন রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেয়। আপনারা হয়তো জানবেন যে এই যে রিফিউজি ক্যাম্প, এটা প্রায় 1500 রিফিউজি ক্যাম্প খুলেছিল ইনিশিয়ালি ভারতের বিভিন্ন স্থানে, এবং পরবর্তীতে ইউএনএইচসিআর, এই যে এখন আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যে ইউএনএইচসিআর কাজ করে এই একই সংস্থা, এনজিও, তার সহায়তা নিয়ে এই 1500 থেকে এই সংখ্যা পরবর্তীতে 800 প্লাস 825 অর সামথিং এটাতে নেমে আসে। আচ্ছা, তাহলে কামিং ব্যাক টু দ্য ডেথ, তো 3 ধরনের মৃত্যু পেলাম আমরা। একটা হচ্ছে কিল্ড ইন অ্যাকশন, একটা হচ্ছে কোল্যাটারাল সিভিলিয়ান ড্যামেজ, আর আরেকটা ডেথ, আর আরেকটা হচ্ছে আপনার
রিফিউজি ক্যাম্পে কলেরা এবং অন্যান্য অসুখের কারণে অপুষ্টিজনিত যারা মারা যায় তারা। তো এখন আম, বাংলাদেশে যে পাকিস্তান বাহিনী সেনাবাহিনী যুদ্ধ করেছিল, এইটার ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা বুঝবো। নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশে পাকিস্তান আর্মি আগে থেকেই একটা ফুল ডিভিশন ছিল, আর এই যুদ্ধের উদ্দেশ্যে আরও দুটো অ্যাডহক ডিভিশন মানে হচ্ছে যে পূর্ণ শক্তির না, মানে আহ, সক্ষমতা এবং শক্তি কম কিন্তু তাদেরকে ডিভিশন স্ট্যাটাস দিয়ে নিয়ে আসা হয়। তো অলরেডি এই তিনটা ডিভিশন এবং অন্যান্য নেভাল এবং এয়ার অ্যাসেট মিলিয়ে টোটাল যে সংখ্যাটা ছিল সেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি। তাহলে এখন যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের যে টেরেইন এবং ওয়েদার বা বাংলাদেশের যে ভূমি এবং আবহাওয়া, তার প্রেক্ষিতে বাংলাদেশে পাকিস্তান মিলিটারি ফোর্সেস মূলত মানে শহর ভিত্তিক স্ট্রং পয়েন্ট তৈরি করত। প্রথমত তাদের পছন্দ ছিল হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে হয়ে অপারেশন করা। যেহেতু গোটা বাংলাদেশে তখন এতগুলো ক্যান্টনমেন্ট ছিল না, সো অন্যান্য অংশগুলো কাভার করার জন্য তারা বিভিন্ন বড় শহরে স্ট্রং পয়েন্ট বা ঘাঁটি তৈরি করত। সেই ঘাঁটি থেকে গিয়ে গিয়ে তারা অপারেশন করত। এছাড়াও তারা নদী, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো যেই সকল জায়গায় নদী দিয়ে ফেরি পারাপারটা হতো, এই রিভার ক্রসিং যেগুলো আছে এবং অন্যান্য চোক পয়েন্টস যেগুলো আছে, যেমন কয়েকটা রাস্তা এসে যে জায়গায় মিলছে, তো এরকম জায়গার আশেপাশেও তারা ক্যাম্প স্থাপন করেছিল। সুতরাং ইনিশিয়াল ডিপ্লয়মেন্ট থেকে যেটা মানে অনুমান করা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি প্রথমত নদীমাতৃক দেশ, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যে আবহাওয়া, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল, এই সময়টাকে, যেটাকে ইংরেজিতে মনসুন বলে, ওই সময়টাতে এই যে ৩০ লাখ মানুষ মানে আর্মির সহায়তায় হত্যা করা, এটা প্রায় অসম্ভব। অসম্ভব এই কারণে যে বর্ষাকালে এখানে যে মানে মিলিটারি লজিস্টিক্সের প্রয়োজন হবে এই পরিমাণ কিলিং রেট গেইন করার জন্য, এটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সুতরাং মানে তখনকার যে পাকিস্তানি কমান্ডাররা ছিল তাদের যদি খুব মানে শখ থাকতো, তারপরেও ওই পরিমাণ ফুয়েল এবং অ্যামুনিশন সাপ্লাই তাদের ছিল না, যেটা দিয়ে তারা পার ডে 11,000 করে মারতে পারত। এবার আসি হচ্ছে পাকিস্তানি অবজেক্টিভস এর ব্যাপারে। তো পাকিস্তানি যে মূল লক্ষ্য ছিল বাংলাদেশে, সেটার নাম্বার ওয়ান হচ্ছে মেজর যে টাউন্সগুলো আছে, শহরগুলো আছে, এবং মেজর যে মানে কমিউনিকেশনের জন্য লাইন অফ কমিউনিকেশন যেগুলো আছে, এগুলোর উপরে দখল রাখা। ২ নাম্বার যে তাদের অবজেক্টিভটা ছিল সেটা হচ্ছে যে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন পরিচালনার মাধ্যমে আওয়ামী লীগের যে প্রতিরোধটা আছে এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে ধরা। আর ৩ নাম্বার যে অবজেক্টিভটা ছিল সেটা হচ্ছে এই যে বিভিন্ন চোক পয়েন্টসগুলো আছে, এই চোক পয়েন্টসগুলো সিকিউর রাখা, নিজেদের আন্ডারে রাখা, সো দ্যাট কোনো জায়গায় যদি কোনো প্রতিরোধ গড়ে ওঠে অথবা কোনো মানে যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে এই চোক পয়েন্টগুলো থেকে দ্রুত গিয়ে তারা যেন সেই বিভিন্ন ধরনের যুদ্ধ অথবা রেইড এগুলো যেন পরিচালনা করতে পারে। এখন তাদের এই যে ডিপ্লয়মেন্ট বা মোতায়েনের যে প্যাটার্ন আছে, এই মোতায়েনের প্যাটার্ন এবং ডিসপোজিশন দেখেও কিন্তু বোঝা যায় যে ৩০ লাখ মানুষকে হত্যা করার জন্য যে পরিমাণ লার্জ স্কেল ডিপ্লয়মেন্ট প্রিপারেশন দরকার এবং আপনার যে ডক্ট্রিন এবং ডিসপোজিশন দরকার, এইটা মানে ওখানে অনুপস্থিত। মানে কনস্ট্যান্ট যে অফেন্সিভ একটা সার্চ অ্যান্ড ডিস্ট্রয় অপারেশন করে লোকজনদেরকে ধরে আনবে, তারপরে ধরেন মেরে ফেলবে, ওই
অ্যাটিচিউডটা এবং রেকর্ডটা ওখানে নাই, বরং তারা কিন্তু বেশ মানে থিন, ডিসপার্স এবং ডিফেন্সিভ একটা লেআউটে ছিল। আপনারা যখন 1971 সালের মিলিটারি হিস্ট্রিটা পড়বেন তখন আপনারা জানবেন যে জেনারেল নিয়াজি বাংলাদেশের ক্ষেত্রে ফোর্ট্রেস কনসেপ্ট বলতে একটা কনসেপ্ট ফলো করেছেন, যেখানে তারা কিন্তু বেশ ডিফেন্সিভ অবস্থায় থাকে। সো এই প্রতিদিন 11,000 করে মারার জন্য যে পরিমাণ পেট্রোলিং, যে পরিমাণ কর্ডন, যে পরিমাণ ফিজিক্যাল অপারেশন করা দরকার, এটা কিন্তু প্রথমত ওটা দেখা যায় নাই, দ্বিতীয়ত হচ্ছে যে পরিমাণ ফোর্স তার ছিল, এই 40,000 ফোর্স দিয়ে এই ধরনের ডমিনেন্ট অপারেশন করাটা প্র্যাকটিক্যালি পসিবল না। ইভেন ওই টাইম ফ্রেমের ভিতরে যদি ফুল স্কেলেও করার চেষ্টা করতো, তারপরেও 30 লাখ কিল রেট গেইন করাটা অবিশ্বাস্য। আরেকটা এখানে মিথ আছে, দুইটা মিথ। 1 নম্বর মিথ যেটা, সেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে যদি সব মিলে তাদের 40,000 রেগুলার ফোর্স থেকে থাকে, এই 40,000ই বোধহয় যুদ্ধ করছে, মানে সম্মুখ সমরে গিয়েছে। ব্যাপারটা আসলে যুদ্ধক্ষেত্রে ওরকম হয় না। একটা যুদ্ধে ধরেন স্ট্যাটিক গার্ড ডিউটি করার লোক লাগে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি করার লোক লাগে, যেমন ক্লার্ক, তারপর লজিস্টিক্সের জন্য লোক লাগে, যেমন সাপ্লাই কনভয়গুলো রেডি করা, সৈনিকদের জন্য খাবারের রসদ, গোলা বারুদ, এগুলো যারা সাপ্লাই দেয়, তারপরে তাদের চিকিৎসার জন্য মেডিক্সরা থাকে, মেডিকেল ডক্টররা থাকে, এবং তাদের কমিউনিকেশনের জন্য সিগন্যাল ইউনিটসগুলো থাকে, আর এছাড়াও হেডকোয়ার্টার স্টাফ তো আছেই। তো এই যে যাদের নাম বললাম, তারা কিন্তু সরাসরি অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে কিলিং মিশনগুলো যেগুলো আছে ওগুলোতে যায় না। তো এদেরকে যদি বাদ দিই আমরা, তাহলে আপনি মানে পার ফাইটার কিল রেট এই 30 লাখ গেইন করার জন্য যেটা আসে, এইটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সো এটা আসলে অ্যাবসার্ড। তো এখন সো আলটিমেটলি তখনকার যে এক্সিস্টিং ক্যান্টনমেন্টগুলো ছিল এবং তার আশেপাশে যে জায়গাগুলোতে গ্যারিসন স্ট্রং পয়েন্ট করে পাকিস্তান বাহিনী ডিপ্লয়েড ছিল, এবং সেখান থেকে তারা রাজাকারদের যে ইন্টেল আসতো তার ভিত্তিতে যে কান্ট্রি সাইডে পিরিয়ডিক সুইপ অপারেশন করত, সেক্ষেত্রে এই কনসেন্ট্রেটেড গ্যারিসন কনসেপ্ট ভিজাভিস মানে বনাম আমাদের গ্রাম বাংলার যে ডিসপোজিশন, যে জিও ডিসপারশন, সো এই দুটোকে যখন আপনি ফেস টু ফেস মানে তুলনা করবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে এটা ম্যাথমেটিক্যালি আপনি মিলাতে পারবেন না। ইভেন এরকম অনেক গ্রামের কথা আপনি শুনবেন যেসব জায়গায় পাকিস্তান আর্মি রিচও করতে পারে নাই, বিকজ রাস্তা খারাপ ছিল অথবা ওই রকম থ্রেট ছিল না ওই জন্য। সো আমার কাছে মানে 30 লাখের যে এই ক্লেইম, এটা আসলে বেশ ডিফিকাল্ট একটা ক্লেইম বলে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে, এই অ্যাঙ্গেল থেকেও কিন্তু বেশ ডিফিকাল্ট মনে হচ্ছে। আরেকটা মিথ আছে, সেটা হচ্ছে যখন আমরা ডেথ কাউন্ট কল্পনা করি, দেখেন একটা হচ্ছে যে হিটলার যেরকম ইহুদিদেরকে হলোকাস্টের সময় যেটা করতেন, সেটা হচ্ছে যে দল বেঁধে ধরে এনে ট্রেনে করে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যেত এবং একেবারে অসহায় অবস্থায় তাদেরকে সরাসরি গ্যাস চেম্বারে ঢুকিয়ে একবারে মেরে ফেলত। বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো মানে সিস্টেম পাকিস্তান বাহিনী গড়ে তুলতে পারেনি। সুতরাং বাংলাদেশে যখনই কোনো একটা গ্রামে পাকিস্তান আর্মি যেত, তখন কিন্তু গ্রামের পুরো গ্রাম খালি হয়ে যেত। সুতরাং কেউ যদি ওরকম ধারণা করে যে কারো কাছে 100টা বুলেট আছে, সে 100টা বুলেট দিয়ে গুলি করলে 100টা লোকই পড়ে যাবে, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। এবং একটা মানুষ যখন প্রাণ ভয়ে দৌড়াতে থাকে, তখন আপনার দূর থেকে হয়তো একটা গুলি লাগাতে পারবেন, 2টা গুলি লাগাতে পারবেন, এবং ওই 2টা গুলি দূরত্বের কারণে তাকে আহত করবে, কিন্তু সে যে মারা যাচ্ছে সেটা নিশ্চিত না। সুতরাং এই যে মানে মিলিটারি যে অ্যাসেসমেন্ট এবং অ্যানালাইসিস, তখন কিন্তু এই জিনিসগুলোকে গ্রাহ্য করতে হয়। এখন দিনে 11,000-এর উপর মানে যদি মারতে হয়, আর প্রত্যেকটা মৃত্যুর জন্য যদি 10টা করে বুলেটও আমরা ধরি, তাহলে প্রায়
1,13,000 বুলেট লাগার কথা ছিল পার ডে, প্রতিদিন। দ্যাটস এ হিউজ সাপ্লাই চেইন অ্যাফেয়ার্স। আর তখন তো আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার ব্লকেট ছিল। সুতরাং এই পরিমাণ অ্যামো মানে এবং সাপ্লাই চেইন, এই যে মাল্টি থাউজেন্ড পার ডে কিলিং রেট সাস্টেন করার মতো যে অ্যামো দরকার এবং ফুয়েল দরকার, এটা আসলে তখন প্র্যাকটিক্যালি সম্ভব ছিল না। আর পাকিস্তান আর্মি মূলত যে ধরনের অপারেশনগুলো তখন পরিচালনা করতে পারতো, তার হাতে যে ট্রুপস আছে সেটা দিয়ে, সেটা হচ্ছে কারফিউ, কর্ডনেন্স সার্চ, কনভে প্রোটেকশন, আর বিভিন্ন ধরনের ওই যে রাস্তা ব্লক করে ফেলতো মুক্তিবাহিনীরা, যাতে ফুয়েল, খাবার এগুলার সাপ্লাইগুলো যাতে না আসতে পারে। সো ওই রোড ব্লক ক্লিয়ারেন্স মিশন, মানে ডেলি মিশন করতো। তো এগুলো করার পরেও আরও যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা তাদের যেহেতু লোকাল নলেজ এবং লোকাল সাপোর্ট ছিল, তারা কিন্তু কন্টিনিউয়াস অ্যাম্বুশ করে তাদেরকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করতো। তো ওরা রাস্তায় এবং ক্যাম্পে দুই জায়গাতে কিন্তু মানে অনেক সতর্ক থাকতে হইতো, এবং তাদের মূলত এই নিজেদের নিরাপত্তার জন্য যে গার্ড সিস্টেমটা আছে, স্কট যেটাকে বলে, এই প্রোটেকশনের জন্যই অনেক বেশি সময় নষ্ট হতো, প্লাস হচ্ছে অনেক বেশি সৈন্য তাদেরকে নিয়োজিত করতে হতো। তো ওই কারণে যেটা হচ্ছে যে এই জাতীয় ডে টু ডে অপারেশন যেগুলো আছে, রুটিন অপারেশন আছে, এগুলো করার পরে এক একটা ক্যাম্প থেকে যদি ধরেন দিনে একটা করেও রেড অপারেশন বের হয়, এবং সেই রেডে যেই কয়জন লোক থাকে তাদের সব কয়টা গুলিও যদি খরচ করে মানে মানুষ রেগুলারলি মারা হতো প্রতিদিন, তারপরেও 30 লাখ 265 দিনে রিচ করা রিয়েলি ইমপ্র্যাকটিক্যাল। আর এবার আসি হচ্ছে কিছু দিন তো আপনাকে বাদ দিতে হবে, যেমন ধরেন ডিসেম্বরের শুরুতে, স্পেশালি 3 তারিখ থেকে মানে ঘোষণা হয়ে যায় 4 তারিখ থেকে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে বিভিন্ন সেক্টর দিয়ে, বিভিন্ন বর্ডার দিয়ে ওদের কোরগুলো ঢুকতে শুরু করে, এবং 2 থেকে 3 দিনের ভিতরে ইন্ডিয়ান এয়ারফোর্স, পাকিস্তানি নেভি এবং পাকিস্তানি এয়ারফোর্স ইন বাংলাদেশ এটা পুরো অচল করে দেয়। আর যখন থেকে ইন্ডিয়ান ফোর্সটা ঢুকতে শুরু করে 4 তারিখ থেকে, এই 4 তারিখ থেকে শুরু করে 16 তারিখে তো দেশ স্বাধীনই হয়ে গেল। সো দেশ স্বাধীন হওয়ার আগে 14 তারিখে ওই যে বুদ্ধিজীবী হত্যা হচ্ছে লাস্ট একটা বড় অ্যাট্রসিটি। তারপরে 15 তারিখ এমনি এমনি চলে গেছে, 16 তারিখে মানে বিজয় দিবসের ফরমালিটি শুরু হয়ে গেল। সুতরাং আপনি যদি 3 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত ধরেন, তাহলে এই কয়েকদিনের মানে রেট অফ কিলিং পাকিস্তান আর্মির কিন্তু অনেক কম, কারণ এই টাইমটাতে তারা মূলত ইন্ডিয়ান আর্মির সাথে যুদ্ধ করছে। এর ভিতরে হিলির যুদ্ধ আছে, তারপর অন্যান্য যুদ্ধ আছে, যে জায়গায় কোলাটারাল ড্যামেজ অনেক কম। তো আলটিমেটলি যেটা মানে এর পরের প্রশ্ন থাকে যে মিলিটারি অ্যানালাইসিস পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে আসলে সত্যিকারে মানে বিশ্বাসযোগ্য একটা হতাহতের সংখ্যা 1971 সালে কত হতে পারে? এইটার ভেতরে মানে প্রথমেই হচ্ছে মুক্তিযোদ্ধাদের কিল্ড ইন অ্যাকশন, এটা বিভিন্ন রেফারেন্সের প্রেক্ষিতে বলা যায় যে এটা প্রায় 30,000-এর কম বেশি হবে। আর কোল্যাটারাল সিভিলিয়ান মৃত্যু যেটা হতে পারে প্রায় 3 থেকে 5 লাখ। এর বাইরে 5,62,915 জনের একটা মৃত্যুর রেকর্ড আছে, যেটা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের সীমার ভিতরে মারা যায় নাই, তারা মারা গেছে বাংলাদেশের বাইরে, মানে হচ্ছে বিভিন্ন রিফিউজি ক্যাম্পে। তো এই রিফিউজি ক্যাম্পের ব্যাপারটা অনেকেই আমার কাছে জানতে চায় যে আসলে রিফিউজি ক্যাম্পের যে ব্যাপারটা আছে ওটা ওখানে কি ছিল। আচ্ছা, 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, তখন আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনরা ভারতে বিভিন্ন সীমান্ত দিয়ে মানে আশ্রয় নেওয়া শুরু করে, এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় দেয়, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং কথিত আছে, মানে আপনি যদি জিওআই এবং ইউএনএইচসিআর এর রিপোর্ট ফলো করেন, তাহলে তখন প্রায় 10 মিলিয়ন রিফিউজি ইন্ডিয়াতে আশ্রয় নেয় বাংলাদেশ থেকে। 10 মিলিয়ন মানে 1 কোটি।
তো তখন ইনিশিয়ালি নভেম্বর মাস নাগাদ প্রায় 1500 ক্যাম্প এস্টাবলিশ হয় ইন্ডিয়াতে, এবং পরে এটা 825টা ক্যাম্পে নেমে আসে ডিসেম্বর মাসে। 1 ডিসেম্বরের হিসাব অনুযায়ী এই 1500 ক্যাম্পকে তখন একত্রিত করে ছোট করে 825টা ক্যাম্পে নামিয়ে নিয়ে আসা হয়। আর এই ক্যাম্পগুলো মেইনলি ছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং বিহারে। এই ক্যাম্পগুলো পরিচালনার মূল দায়িত্ব ছিল মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড রিহ্যাবিলিটেশন, প্লাস একটা সেন্ট্রাল কোঅর্ডিনেটিং কমিটি ছিল। আর ইউএনএইচসিআর তাদের সঙ্গে ক্লোজলি কোলাবোরেশন করে ওখানে কাজ করত। বড় বড় এনজিও বলতে ছিল ইউএনএইচসিআর বাদে অক্সফাম, তারপরে কেয়ার, সিআরএস, চার্চ ওয়ার্ল্ড সার্ভিস, লুথারান ওয়ার্ল্ড রিলিফ, ইন্ডিয়ান রেড ক্রস। আর এই রিফিউজি ক্যাম্পগুলোর জন্য মূল অথবা বড় দাতা, মেজর ডোনার্স ছিল ইউএস থেকে, ইউকে থেকে, রাশিয়া থেকে, ইউরোপিয়ান যে কান্ট্রি আছে ওখান থেকে, সুইডেন, জাপান, তারপর কানাডা, ফ্রান্স, এইসব জায়গা থেকে। এবং 15 নভেম্বর 1971 সালে প্রায় 205 মিলিয়ন ইউএস ডলারের একটা সহায়তা তারা পেয়েছিল এই রিফিউজি ক্রাইসিসটাকে ম্যানেজ করার জন্য। এটা ইন্ডিয়া পেয়েছিল এই টাকাটা। আচ্ছা, এই ক্যাম্পগুলো বন্ধ হয়ে যায় মোস্টলি 1972 সালের মার্চ মাসের ভেতরে। 72 ফেব্রুয়ারির ভিতরে ম্যাক্সিমামই চলে যায়। তারপরেও ইন্ডিয়া একটা ক্লেম করেছিল যে 60,000-এর মতো রয়ে গেছে, বাট এটা আবার ওরা ক্লিয়ার করে ফেলে, ক্যাম্পগুলো ক্লোজ করে ফেলে হচ্ছে 1972 সালের মার্চ মাসে। আর মৃতের সংখ্যা নিয়ে মানে এক্স্যাক্ট নাম্বারটা জানা যায় না, বাট আপনি যদি পিএলওএস এবং ইউএনএইচসিআর এর ডাটা, ইউএনএইচসিআর এর কাছে তো আসলে সব ডাটা আছেই, তো তাদের ডাটাই যদি আপনি ক্রেডিবল হিসেবে ধরেন, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 5,63,000, 5,63,000 প্লাস। ইটস এ বিগ নাম্বার। এবং এই যে মানে এতগুলো লোক মারা গেছে ইন্ডিয়ান রিফিউজি ক্যাম্পে, এটার মূল কারণ ছিল হচ্ছে কলেরা। তখন কলেরা, ডায়রিয়ার একটা বিশাল প্রাদুর্ভাব হয়েছিল। আর এছাড়াও ইনিশিয়াল স্টেজে মিসম্যানেজমেন্টের জন্য, তারপরে সাফিসিয়েন্ট ত্রাণ না থাকার কারণে অনেকেই অপুষ্টিজনিত কারণে দুর্বল হয়ে গিয়ে ম্যালেরিয়া এবং অন্যান্য অসুখেও মারা গিয়েছিল। আর এই রিফিউজি ক্রাইসিস নিয়ে যে একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে যে প্রথমত এই কতজন রিফিউজি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল এবং ঠিক কতজন রিফিউজি ওখানে মারা গিয়েছিল, এটার ব্যাপারে কিন্তু কোনো স্পেসিফিক ডাটায় যেতে ইন্ডিয়া বেশ গড়িমসি করে। তো এটা নিয়ে একটা পলিটিক্স আছে। এই পলিটিক্সটা ইন্ডিয়াতেও আছে, এবং এই পলিটিক্সটা বাংলাদেশি যারা আছে, বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছে, তারাও এই পলিটিক্সটা করে। ওরা এটা অ্যাকুরেট নাম্বারে যেতে চায় না। যাই হোক, এখন ভেরি রিসেন্টলি ইভেন 2025-এ একটা গবেষণা থেকে এই নাম্বারটা সেটেল হয়েছে যে টোটাল নাম্বার হচ্ছে 5,62,915 জন, এবং এটা ইন্ডিয়ারই একজন লোকের করা রিসার্চ। তো এখন এই একটা কন্ট্রোভার্সি। আরেকটা কন্ট্রোভার্সি আছে হচ্ছে যে পরিমাণ ত্রাণ থেকে আসছিল, বাইরে থেকে আসছিল ইন্ডিয়ায়, সেই ত্রাণটা সঠিকভাবে বিতরণ হয় নাই। কারণ ইন্ডিয়ানরা, ইউএনএইচসিআর এর একটা কমপ্লেইন আছে যে ইন্ডিয়ানরা তখন এই ক্যাম্পগুলো পরিচালনা করতে তাদের বাধা দিচ্ছিল, এবং বেশ কয়েকটা রেজিস্টার্ড ক্যাম্প বাদে বাকি ক্যাম্পগুলোতে তাদেরকে কাজ করার অপশন দিচ্ছিল না। তো ওখানে মানে এই ত্রাণ নিয়ে একটু নয়ছয় হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তো কিছু রিপোর্ট আছে এবং কিছু ক্রেডিবল ইনফরমেশন আছে, বাট এটা এত মেনশনেবল কিছু না। তো ফাইনালি শেষ করার আগে যেটা বলবো যে এই যুদ্ধে আমাদের যে লোক প্রাণ হারিয়েছে তাদের পাশাপাশি 5,866 জন পাকিস্তানি সৈন্য এবং পাকিস্তানি নাগরিক যারা আছে, যারা সিভিলিয়ান হিসেবে কাজ করছে অথবা অন্য কোনো ক্যাপাসিটিতে কাজ করছে, তারাও মারা গেছে। প্লাস 1,525 জন
ভারতীয় সৈন্য এই বাংলাদেশে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। তো আমরা যদি আবারও বলি যে মুক্তিযুদ্ধে কিল্ড ইন অ্যাকশন মানে মুক্তিযোদ্ধা মৃত্যু ছিল প্রায় 30,000-এর মতো, আর মুক্তিযোদ্ধা নন কিন্তু পাকিস্তানিদের আক্রমণের কারণে নির্যাতিত হয়ে অথবা পালাতে গিয়ে মারা পড়েছেন আরও 3 থেকে 5 লাখ। আর ভারতীয় রিফিউজি ক্যাম্পে মারা গেছে 5,62,915। তাহলে টোটাল নাম্বারটা যদি আপনি কাউন্ট করেন, ইভেন রিফিউজি ডেথ যেটা আছে ওটা সহ যদি আপনি ধরেন, তাহলে আসতেছে ধরেন এখানে 5, 3, 8, তার মানে হচ্ছে যে আপনি 8 থেকে 10 লাখ, দ্যাট ইজ দ্য মানে লজিক্যাল কাউন্ট ওই জায়গায়। তো সংখ্যা যাই হোক, 1971 সালে পাক বাহিনী এবং তাদের দোসরদের যে বর্বরতা তা সারা বিশ্বকেই হতবাক করেছিল। আমি প্রত্যেক নিহতের রুহের মাগফিরাত কামনা করি আর তাদের পরিবারের প্রতি শহীদ পরিবার হিসেবে শ্রদ্ধা জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। পাশাপাশি আমি আশা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সঠিক ইতিহাস রেখে যেতে পারব। সংখ্যা ঘোষণা আর চেতনা নিয়ে পলিটিক্স চিরতরে বন্ধ হওয়া উচিত। কিন্তু অনেকেই আবার বলছে যে 30 লাখ থাকলে থাকুক, সমস্যা কি? এখানে একটা সমস্যা আছে। মনে করেন আপনার 10টা ভাই আছে, একটা অ্যাক্সিডেন্টে আপনার কয়েকজন ভাই যারা হয়তো বেড়াতে গিয়েছিল তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। তো আপনি জানতে চাইবেন না যে কয়টা ভাই আসলে মারা গেছে আর কয়টা ভাই বেঁচে আছে? তো যারা মারা গেছেন তারা তো অলরেডি, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, তারা আমাদের এই ডিবেটের ঊর্ধ্বে। কিন্তু যে কারণে এই সংখ্যাটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ভুল সংখ্যা জানিয়ে সেটা সংশোধন না করে এই ভুল সংখ্যার সুবিধা কারা কারা নিয়েছে। আজকে আপনি দেখবেন ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে ভর্তি। মানে প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে যে এই সংখ্যা বা নাম্বার নিয়ে যে পলিটিক্স করে কেউ না কেউ উপকৃত হচ্ছে। আর দুঃখজনক হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লজিক্যালি বুঝতে পারবে যে 30 লক্ষ ভুল। সুতরাং এটা যদি ভুলই হয় তাহলে নিকটতম সঠিকটা কোনটা সেটা তো আমাদের জানতে হবে। এটা ম্যাটার অফ অ্যাকাউন্টেবিলিটি। সত্যের জয় হোক। ইনসাফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।